বণিকদের ধারণা নিমাইয়ের দর্শন পেলে বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটে, আর সেই সুযোগে আমাদের সঙ্গে বণিকদের পরিচয় হয়। নিমাইয়ের জন্যই তো আমাদের ব্যবসার এত বাড়বাড়ন্ত। আমার কাছে যে এক একটা দিন এক একটা যুগ, আর কতদিন মোহল্লার প্রতীক্ষা নিয়ে বসে থাকবো বলতে পারবেন দাদা। সচি ঠাকুরন, ও সচি ঠাকুরন, লক্ষ্মী, কোথায় গেলে গো তোমরা সব? মা, অনামিকা, সুমঙ্গলা, দেখো দেখি, দাঁড়া বাচ্চা দাঁড়া। আমার কি সৌভাগ্য, আমার এই গরিবের ঘরেতে তোমাদের পায়ে ধুলো পড়লো। রসো বাচ্চা, এসো এসো মা, এসো। বসো, এসো মা, বসো। না এসে কি আর উপায় আছে সচি ঠাকুরন? ছেলের বউ নিয়ে এমন মেতে আছেন যেন আপনার তো দেখা পাওয়াই ভার। আমাদের বাড়ি যাওয়া তো ছেড়েই দিয়েছেন, কিন্তু নাতিকে তো একবার দেখে আসতে পারতেন। ঠিকই তো, কিন্তু এই বুড়ো বয়সে সংসারের মধ্যে এমন জড়ান জড়িয়েছি যে কোথাও আবার যে ওটা হয় না। মা কই দাও, দাও মা, দাও আমার দাদু ভাইকে, দাও দেখি। এই তো, এই তো। ও মা, কি সুন্দর চাঁদ পানা মুখখানা গো। কি দাদু, কি গো? হা, ঠিক যেন শিশু কৃষ্ণের মতো, দেখলে চোখটা জুড়িয়ে যায়। এমন সময় এলি বাছা, কি দিয়ে যে তোর মুখ দেখি, ঘরে এক কানা করিও সোনা দানা নেই। কত কিন্তু কিন্তু করছেন কেন ঠাকুরুন? রাধা মাধবের কৃপায় সোনা দানাও ঢের আছে। আমি ওকে নিয়ে এসেছি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য। সে তো আমি সবসময় করি মা। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমার ছেলে যেন সুখী হয়, বড় হয়, ওর যেন নাম যশ হয়, গর্বে মায়ের বুক যেন ভরে ওঠে। ব্যাস ব্যাস, এতেই হবে, আর কিচ্ছুটি চাই না। আপনার আশীর্বাদ পাওয়া তো ভাগ্যের কথা। সাক্ষাৎ নারায়ণের মা আপনি। না মা, না, অমন কথা বলো না মা, অমন কথা বলো না। শুধু আমরাই কি আর বলছি ঠাকুরন? দেশ বিদেশের সব লোক তো একই কথা বলেন। আমার স্বামীর মুখে শুনেছি বিদেশ থেকে যত বণিকরা আসতেন তারা সবাই নিমাইয়ের আশীর্বাদ নিয়েই ফিরে যেতেন। তা হ্যাঁ গো ঠাকুরুন, আপনাদের এখন সংসার চলছে কিভাবে? চলছে আর কই মা, কোন রকমে গড়াচ্ছে গো, গড়াচ্ছে। ঘরে যা খোদ করে আছে আর ওই ক্ষেতের শাক, ওই দিয়ে কোনো মতে চালিয়ে নিচ্ছি। নিমাই পণ্ডিতের মা আমি, সবার কাছে তো হাত পাততে পারিনি। মা ঠাকুরন, হাত পাতবেন কেন? লোকে উপযাচক হয়ে দিয়ে যাবে। সেটা বলেছ মা, তার যা নমুনা পেয়েছি। নিমাই থাকতে যারা পায়ে এসে পড়তো
তারাই আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। হাতে 5টা আঙ্গুল তো আর সমান হয় না ঠাকুরুন। যাকে ওসব কথা বাদ দিন। আপনার কাছে আমরা একটা অনুরোধ নিয়ে এসেছি, না করতে পারবেন না কিন্তু। তোমাদের কথায় কি আমি না করতে পারি না? তোমরা কি আমার পর? তোমরাই তো আমার নিমাইকে তোলকুলা ঠাঁই করে দিয়েছো। রাজা বুদ্ধিমতো খা, আমাদের উপর কত দয়া তার। সব দয়ার কথা বলবেন না, বলুন কৃতজ্ঞতা। নিমাই পণ্ডিত যখন নবদ্বীপে ছিলেন তখন বিদেশ থেকে বণিকরা তো ওকে দেখতে আসতেন। সেই সুযোগে আমাদের ব্যবসারও তো সুবিধাই হতো। যাকে তোমাদের কি কথা বাছা? আমাদের অনুরোধটা হলো, যতদিন নিমাই এখানে না ফেরে ততদিন এই সংসারের ভার আমাদের। না না না, তা কি করে হয়? না না, না করবেন না ঠাকুর। এটুকু অন্তত আমাদের করতে দিন। আর এই অনুরোধ শুধু আমাদের দুজনের নয়, আমাদের স্বামীরাও আপনার কাছে পাঠিয়েছেন। ও, তা এত করে যখন বলছো তখন নয় তাই হবে। কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুরন, তাহলে ওই কথাই রইল। নতুন বউটার কথাও তো আবার ভাববেন নাকি? কালি চাল ডাল আর আনাজ সব পাঠিয়ে দেবো। আমার মাথার দিব্যি রইল, না বলতে পারবেন না কিন্তু। তাহলে কিন্তু একদম কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। না মা, তোমাকে আর কুরুক্ষেত্র বাঁধাতে হবে না, তাই হবে। তা হ্যাঁ গো ঠাকুরন, লক্ষ্মীটা গেল কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সেই গেছে সীতা ঠাকুরনের বাড়িতে। মা, আমার ছেলেটাকে দেখাতে এলাম আর ওকেই পেলাম না। আমা, ও মা, ওই তো ওরা এসে গেছে। উফ, নাম করতে করতে চলে এসেছিস। বহুদিন বাঁচবি রে লক্ষ্মী। বাঁচতে তো চাই না দিদি। ও পোড়ার মুখী, এ আবার কি ধরনের কথা শুনি? সবে 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, এর মধ্যেই এত মরার স্বাদ। দেখো না তোমরা, আমার নক্কি দিদির মুখে খালি কথা। সোনার চাঁদ ছেলে গো তোমার, বড় ভাগ্যি করে ছেলে পেয়েছো। লক্ষ্মী ছেলে। দাঁড়া দাঁড়া, তোরও হবে। মা হওয়ার যে কত জ্বালা, তখন তুই বুঝবি। শোনো বাবা, আর যাই করো ঘর ছেড়ে যেও না। আবার শুরু করলি তো? আমার হয়েছে যত জ্বালা, তোমরা তো আছো। আমার নক্কি দিদির একটু বোঝাও দেখি, কি হয়েছে রে লক্ষ্মী? আসি গো ঠাকুরুন। ও মা, শুধু মুখেই চলে যাবে? ঘরে তো মন্ডা মিঠাই নেই, তা একটু জল বাতাসা দিই, ওটুকু মুখে দাও। রসুন। সোনা আমার সোনা, সোনা বাবা, সোনা আমার সোনা মানিক সোনা, আমার বাবা সোনা সোনা, আমার সোনা মানিক সোনা, আমার সোনা সোনা সোনা। আহারে, স্বামী বিরহে পাগলের মতো অবস্থা হয়েছে। কোলে যদি একটা সন্তান থাকতো তাহলে এত কষ্ট হতো না রে। অমন করিস না রে লক্ষ্মী, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আবার আসবে তো তোমরা? আসবো রে আসবো, তুইও আসিস কিন্তু। তারপর তিনি চলে গেলেন। আমারই দেওয়া লাঠিতে ভর দিয়ে, আমারই বেঁধে দেওয়া ক্ষতের আস্তরণটি সামলাতে সামলাতে আমাকে অজস্র সাপ সাপান্ত করতে করতে তিনি চলে গেলেন। একবার ফিরেও তাকালেন না। সুবুদ্ধি রায় লোকটা স্বার্থপর জানতাম, কিন্তু এত বড় অমানুষ জানা ছিল না। মঞ্জুশ্রী, আমাকে ও নামে আর নাইবার ডাকলেন বাড়ি বেগম। ওটাই তো তোমার আসল পরিচয় মঞ্জুশ্রী, আর সেই পরিচয় নিয়েই তো তুমি এতদিন হাতে লোহা শাখা পড়েছ, কপালে সিঁদুর দিয়েছ। আজ যদি তোমার স্বামী তোমায় ত্যাগও করে থাকেন, তুমি তো তোমার বিশ্বাসে স্থির রয়েছ, চিরদিন থাকবেও। চিরদিনের কথা কে বলতে পারে হুজরাইন? আমি তো তাকে চিরদিনের জন্যই আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাবার পরও
তারপর যেদিন আমার বিশ্বাস ভঙ্গ করলেন, সেদিন আমি অনেক কেঁদেছিলাম। কিন্তু এখন মনে হয় আমার সে কান্না ছিল অপমানের। আজ সে কান্নার কোনো মূল্যই আমার কাছে নেই। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না মঞ্জুশ্রী, তবে এটা বুঝতে পারছি আমি তোমার জায়গায় থাকলে কিছুতেই এত সহজে ছেড়ে দিতাম না। কি লাভ হতে পারি বেগম? অপমান তো আমিও তাকে কম করিনি। ভরা বিচার সভায় সকলের সামনে আমি নিজের পরিচয় দিয়ে তাকে অপদস্থ করেছি। না না মঞ্জুশ্রী, ওইটুকু অপমান ওর জন্য যথেষ্ট নয়। আমি হুকুম করলে সুবুদ্ধি রায় তোমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হবেন। কি লাভ হুজরাইন? আপনি তো তার বিশ্বাস পাল্টাতে পারবেন না। বিশ্বাস? বিশ্বাস মানুষের কোথায় থাকে জানো? বিশ্বাস থাকে মনে, তার অহংকারে। একবার তার অহংকার ভেঙে গুঁড়িয়ে দিতে পারলে দেখবে তার বিশ্বাসও পাল্টে গেছে। আমি সুবুদ্ধি রায়ের সেই বিশ্বাস ভেঙে দিতে চাই, আর দেখবে তখন সে সুরসুর করে তোমার পায়ে লুটিয়ে পড়বে। কিন্তু তখন আমি যে তাকে স্বামী বলে মেনে নিতে পারবো না বাড়ি বেগম। বড় দেরি হয়ে গেছে বাড়ি বেগম। অতীতের কোন স্মৃতি যে আজ আমায় আর টানে না। এখন কি করবে? আমি একজনকে খুঁজছি বাড়ি বেগম। জানি না খুঁজে পাবো কিনা, তবে খুঁজে আমাকে যেতেই হবে। তুমি কার কথা বলছো? আমি তাকে চিনি না। এসব তুমি কি বলছো মঞ্জুশ্রী? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাড়ি বেগম, শরীর আমার সুস্থই আছে, আর মনটা দিয়েছে তার চরণে। মঞ্জুশ্রী, তুমি তাকে চেনো না, অথচ তাকে খুঁজছো, তার পায়ে মনও দিয়েছো। যেদিন অধিকারী ঠাকুর আমাকে অপমান করে গেলেন, সেদিন রাত্রে তিনি এলেন। আমার মনে হলো অন্ধকারের মধ্যে একটা দরজা খুলে গেল। আমি তাকে স্বপ্নে দেখলাম। একটি 4 অক্ষরের কথা শুনে মনে হলো আমার মন থেকে সমস্ত অপমানের জ্বালা মিটে গেছে। মন শান্ত হয়ে গেল আমার মনে হলো এতদিন যে মুক্তি আমি খুঁজছিলাম, সেই মুক্তি লুকিয়ে রয়েছে ওই 4 অক্ষরের মধ্যে। আপনি আমার জন্য কাঁদছেন বাড়ি বেগম, কিন্তু আমার চোখের জল যে তিনি স্বয়ং মুছিয়ে দিয়ে গেছেন। তুমি কার কথা বলছো আমি জানি না, তুমি কাকে খুঁজছো তা আমি জানি না মঞ্জুশ্রী, কিন্তু আজ তোমার এই অবস্থার জন্য যে দায়ী, সেই সুবুদ্ধি রায়কে আমার কাছে জবাবদিহি করতেই হবে। আমি আজই সুলতানের সঙ্গে কথা বলবো। তুমি চিন্তা করো না,
তোমার উপর কোনো অন্যায় আমি হতে দেব না। এই কে আছিস? সুবুদ্ধি রায়কে ইত্তেলা দে। বারবার বারবার একই কথা বলছিল মেয়েটা, মুক্তি দাও, মুক্তি দাও প্রভু, মুক্তি দাও। কে প্রভু? কিসের থেকে মুক্তি? সেদিন বুঝতে পারিনি কেন মুন্নি বেগমের চোখে কোনো জল নেই। আজ বুঝতে পারছি মুন্নি বেগমের বুকের ভেতরটা শুকিয়ে একেবারে মরুভূমি হয়ে গেছে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু এরকম তো হবার কথা ছিল না বেগম। মুন্নি বেগম কি পায়নি? রানীর মতো ঐশ্বর্য পেয়েছে, আর হিন্দু বেগম বলে একটা সম্পূর্ণ আলাদা মহলে আমি তার থাকার ব্যবস্থা করে দিয়েছি। তোমার কাছে লুকোবো না, প্রাণ দিয়ে আমি ভালোবেসেছি তাকে, কিন্তু কিন্তু কি হলো? এ কি রাজিয়া, তোমার তোমার চোখে জল কি হয়েছে? মুন্নি বেগম কি পায়নি জানো? পায়নি সম্মান, পায়নি শাখা সিঁদুরের মর্যাদা, আর তার জন্য দায়ী ওই অধিকারী, ওই সুবুদ্ধি রায় মঞ্জুশ্রীর জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। আচ্ছা রাজিয়া, তোমার সঙ্গে মুন্নি বেগমের কি কথা হলো? সেসব কথা কি মুখে বলা যায় হোসে? পারো তো তাকে গিয়ে একবার দেখে এসো। ফুলের মতো মেয়েটার জীবনটা কিভাবে তছনছ করে দিয়েছে সুবুদ্ধি রায়, একবার দেখে এসো। আচ্ছা, মুন্নি বেগম কি কোনো গুরু টুরুর কাছে দীক্ষা নিয়েছে? মানে তুমি কি সেরকম কিছু শুনলে? গুরু কই না তো। সে কি, তুমি যে বললে ও সব সময় বলছে যে প্রভু মুক্তি দাও, প্রভু মুক্তি দাও, তো কোন প্রভুর কথা সে বলছে? জানি না, কিছুই জানি না হোসেন। বড় অদ্ভুত কথা বলছিল সেদিন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কোথা থেকে মুক্তি চায় সে, এই রাজমহল থেকে? উত্তরে সে বলেছিল, না, এই রাজমহল থেকে নয়, এ জীবন থেকেও নয়। আমি যে মুক্তির কথা বলছি, সে মুক্তি আকাশের চেয়েও বড়, সমুদ্রের চেয়েও গভীর। আমি এক পায়ে হাঁটা পথে হেঁটে চলেছি, সোজা পথ চলে গেছে দিগন্তের দিকে। সেখানে সূর্য ওঠে, সেখানে দাঁড়িয়ে রয়েছেন এক জ্যোতিষ্মান মহাপুরুষ। তিনি আমায় পথ দেখিয়ে দেবেন। তিনি আমার প্রভু, আমার মহাপ্রভু। মহাপ্রভু? আচ্ছা, কথাটার অর্থ কি বলো তো? জানি না, কিচ্ছু জানি না। শুধু এইটুকুই জানি মঞ্জুশ্রী নামের একটা সুন্দর মেয়ে হারিয়ে গেছে। হোসেন, হোসেন, আমাকে একটা অনুমতি দিতে হবে, দিতেই হবে। বলো না, বলো। ওই অধিকারী সুবুদ্ধি রায়কে আমার হাতে ছেড়ে দিতে হবে। এবার আমি ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলবো। কি করতে চাও তুমি? মেরে ফেলতে চাই, আর বিভৎস হবে সেই মৃত্যু। গৌর নগরের মাঝখানে দাঁড় করিয়ে ওকে পাথর ছুঁড়ে আমি মেরে ফেলতে চাই। রাজিয়া! হ্যাঁ হ্যাঁ, মৃত্যু, এই মৃত্যুই প্রাপ্য ওই অধিকারী। একটার পর একটা পাপ করে যাবে আর তার কোনো শাস্তি পাবে না, তা তো হয় না হোসেন। রাজিয়া, কারো ব্যক্তিগত জীবনে নাক গলানোর কোনো অধিকার কিন্তু আমাদের নেই। আর তাছাড়া অধিকারীর দিন তো শেষ, তার হাতে কোনো ক্ষমতাও নেই। তবু ক্ষমতার তেমাকটুকু আছে। না না, আমাকে অনুমতি দিতেই হবে। আচ্ছা বেগম, তুমি জানো অধিকারী সুবুদ্ধি রায় নাকি প্রধান যজ্ঞ করছেন? যবনের ছোঁয়া লেগেছে তো।
ভীষণ অদ্ভুত মানুষ। বেশ, তবে ওকে তুমি আমার হাতে তুলে দাও। কথা দিলাম আমি ওকে প্রাণে মারব না।